আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছিল 1500 বা 1500 জন। 2 বলেছে সুলতানি যুগে পাইবাস প্রথা প্রবর্তন করেন গিয়াসউদ্দিন বলবন। 3 বলেছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। 4 এক ঘড়ি বলতে বোঝায় আজকে 24 মিনিটকে। 5 দিনী ইলাহি প্রবর্তন করেন আকবর। 6 পঞ্চরত্ন মন্দির অবস্থিত বিষ্ণুপুরে। 7 শিরিন কলোন ছদ্মনাম ছিল আব্দুস সামাদের। 8 হিন্দু পাদ পাতশাহী আদর্শ গড়ে তোলেন প্রথম বাজিরাও। 2 এর আইতে বলেছে কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি শুরু হয় কবে। এটা আছে তোমাদের ইতিহাসের 129 নম্বর পৃষ্ঠায়। তরাইনে দ্বিতীয় যুদ্ধে জয়ের পর কুতুবউদ্দিন আইবক কুয়াতুল ইসলাম মসজিদ বানাতে শুরু করেন। তাহলে তরাইনে দ্বিতীয় যুদ্ধের পরে কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি শুরু হয়। 2 বলেছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ কোন লিপিতে লেখা, গুরুমুখী লিপিতে লেখা। 3 দীপক রাগের স্রষ্টা হলেন তানসেন। 4 বলেছে শেষ শিখ গুরু কে ছিলেন, গুরু গোবিন্দ সিংহ। 5 বলেছে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটা তোমাদের বইয়ের 63 পৃষ্ঠাতে রয়েছে। এই যে 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে এই যে মোহাম্মদ বিন তুগলুকের রাজত্বকালে হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দের আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে হাসান গঙ্গু আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন। 6 বলেছে দিল্লিতে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন কোন সুলতান, আলাউদ্দিন খলজি। 3 আছে ঠিক বা ভুল নির্ণয় করো। আইতে বলেছে মুসলমানদের ওপর চাপানো করকে তুরস্ক দণ্ড বলা হতো, ঠিক। 2 বলেছে ফরাসি দার্শনিক ভলতেয়ার প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছিলেন, ভুল। 3 সফাবিরা ছিলেন ইরানের একটি রাজবংশ, ঠিক। 4 মোহাম্মদ বিন তুগলুকের সময় একটি মুরগির দাম ছিল 8 চিতল, ভুল। 4 স্তম্ভ মূল্যায়ন ইবন বতুতা হবে মোহাম্মদ বিন তুগলুক, প্রহার হবে পাস, শ্রী চৈতন্যদেব হবে হোসেন শাহ, দিনী ইলাহি হবে স্যার টমাস রো। 5 বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি বলতে বলেছে। আইতে বিবৃতি হচ্ছে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার আর প্রসার কমে গিয়েছিল। ব্যাখ্যা 2 হবে সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। 2 বিবৃতি বলেছে মোগল যুগে প্রচুর শিল্পকলার শ্রীবৃদ্ধি হয়। ব্যাখ্যা 2 হবে মোগল সম্রাটেরা শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন। 6 বেমানান বলেছে। আইতে আছে ইলতুৎমিশ, রাজিয়া, বাবর, আলাউদ্দিন খলজি, রাজিয়া। আর 2 আছে পুনে, নাগপুর, বিজাপুর, আগ্রা। আচ্ছা, পুনে, নাগপুর, বিজাপুর, আগ্রার মধ্যে হবে নাগপুর। পুনে, বিজাপুর, আগ্রা এগুলো হচ্ছে তোমার মারাঠা নেতা আর কি, মারাঠা যে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি। হ্যাঁ, শিবাজির যুদ্ধপটু মারাঠাদের বাস ছিল পুনে কোঙ্কণ অঞ্চলে। বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে শিবাজি বিজাপুরে জমিদারি দখল করেছিল। আর শিবাজি আগ্রার মুঘল দরবারে পৌঁছালে তাকে অপমান করা হয়, আগ্রার দুর্গে বন্দি রাখা হয়। তো পুনে, বিজাপুর, আগ্রা এগুলো হচ্ছে শিবাজি সম্পর্কিত, সেই জন্য নাগপুর হবে। 2 আইতে দিয়েছে কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে, তিব্বতের রাজধানী লাসাতে। 2 বলেছে প্রাচীন বাংলা ভাষার জন্ম কবে হয়েছিল, এটা তোমাদের বইয়ের 30 পৃষ্ঠাতে রয়েছে। 30 পৃষ্ঠাতে ভারতের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির কয়েকটি ধারাতে রয়েছে। এই যে পাল যুগ হচ্ছে ভাষার, বাংলা ভাষার উৎপত্তির সময়কাল, তো আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে বাংলা ভাষার জন্ম হয়। তাহলে আনুমানিক সময় হচ্ছে 800 থেকে 1100 খ্রিস্টাব্দ। আর পাল যুগ। 3 বলেছে প্রতি রাজ্যে সরকার কারা নির্বাচন করে, জনগণ। 4 বলেছে কোন ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়ে থাকে, এটা তোমাদের বইয়ের 47 পৃষ্ঠাতেই আছে। 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সুলতান হন, এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এরপরে দিল্লিতে ইলাবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়, তার বদলে খলজি তুর্কি এবং হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। 5 বলেছে মোহাম্মদ বিন তুগলুক কেন দেবগিরিতে রাজধানী পরিবর্তন করেছিলেন, এটা আছে বইয়ের 50 পৃষ্ঠাতে। দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে এবং দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলুক।
ওই শহরের নতুন নাম হয় দৌলতাবাদ। সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে পথে অনেক মানুষ প্রাণ হারান। কয়েক বছর পর সুলতান আবার রাজধানী ফিরিয়ে নিয়ে যান দিল্লিতে। তাহলে আমাদের এখানে বলেছে যে মোহাম্মদ বিন তুগলক কেন দেবগিরিতে রাজধানী স্থাপন করেছিল? দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতে এবং দাক্ষিণাত্যকে শাসন করতে তিনি দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেছিলেন। 6 বলেছে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? এটা রায়মার্টিনের 99 পৃষ্ঠায় আছে। 1526 খ্রিস্টাব্দে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন। কারণ হচ্ছে পানিপথের যুদ্ধে বাবরের জয়লাভের কারণ এক হচ্ছে বাবরের উন্নত রণকৌশল। এই যুদ্ধে বাবর তুর্কিদের থেকে শেখা রুমি কৌশল নামে এক উন্নত রণকৌশল ব্যবহার করেছিলেন। 2 উন্নত অস্ত্রের ব্যবহার। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনীর বন্দুক ও কামানে সজ্জিত উন্নত গোলন্দাজ বাহিনী ব্যবহার করেছিলেন। বাবরের দক্ষতা, তাছাড়া বাবর ছিলেন ইব্রাহিম লোদির তুলনায় অনেক বেশি দক্ষ এবং যুদ্ধে পটু। 7 বলেছে ভক্তিবাদ বলতে কি বোঝায়? ভক্তিবাদ বলতে কি বোঝায়? সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণীর সন্ন্যাসী ঈশ্বর আরাধনার মাধ্যম হিসাবে ভক্তিমার্গে প্রচার চালান। এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত। মূল কথা, ভক্তিবাদের মূল কথা হলো 1 অন্তরের ভক্তি, ঈশ্বর আরাধনার একমাত্র উপায়, 2 একেশ্বরবাদে বিশ্বাস এবং 3 হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের রহস্যময় বা অতীন্দ্রিয় মিলন। 8 বলেছে দোহা কি? এটা বইয়ের 119 পৃষ্ঠায় আছে। কবিরের রচিত হিন্দি ভাষায় 2 পঙ্ক্তির কবিতাগুলিকে দোহা বলে। 9 দিয়েছে পিয়েত্রাদুরা কাকে বলে? এটা 132 পৃষ্ঠাতে রয়েছে। জাহাঙ্গীরের সময় বাগান বানানোর উদ্যোগ আবার শুরু হয়। আগ্রায়, কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছেন তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি বইতে। এই সময় শ্বেতপাথরের রত্ন বসিয়ে একরকম কারুকার্য করা চল দেখা যায়, তাকে বলে পিয়েত্রাদুরা। জাহাঙ্গীরের সময়ের বানানো ইতমাদ উদ্দৌলার সমাধি সৌধে পিয়েত্রাদুরা কারুকার্যের ব্যবহার দেখা যায়। 10 বলেছে সুলতানি যুগে বাংলা দুটি স্থাপত্য শিল্পের নাম করো। তোমাদের বইয়ের 135 পৃষ্ঠায় রয়েছে। লিখবে তোমার সুলতানি যুগে বাংলা দুটি স্থাপত্য শিল্প হচ্ছে গুলবর্গা দুর্গ 1318 খ্রিস্টাব্দে হয়েছিল, আর একটা হচ্ছে কুতুবশাহী আমলের হায়দ্রাবাদের চারমিনার 1591 খ্রিস্টাব্দে স্থাপত্যের চমৎকার নিদর্শন। 11 বলেছে পারসিক চক্র কি? এটা তোমাদের বইয়ের 154 পৃষ্ঠাতে রয়েছে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসে বেল্ট এবং গিয়ার লাগানো সাকিয়া বা পারসিক চক্র। ছোট নাগরদোলার মতো দেখতে কাঠের তৈরি এই যন্ত্রের মাধ্যমে পশুশক্তির সাহায্যে কুয়ো বা খাল থেকে জল তোলা যেত। তবে যন্ত্রটি দামি হওয়ায় ভারতীয় কৃষক সমাজে এটি খুব বেশি জনপ্রিয় হয়নি। উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অঞ্চলে এটি ব্যবহার হতো। 12 বলেছে কে কবে খালসা সংগঠন তৈরি করেন? এটা 162 পৃষ্ঠায় রয়েছে। মুঘল সাম্রাজ্যের সংকট চ্যাপ্টারে। এই তো 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামে একটি সংগঠন তৈরি করেন। খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। সামরিক প্রশিক্ষণ শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ ছিল। 8 আসি। 8 রায়তে বলেছে ভারতের সামন্ত ব্যবস্থার উদ্ভবের কারণ কি? এটা আছে রায়মার্টিনের 52 পৃষ্ঠায়। সামন্ত ব্যবস্থা, এই যে ভারতের সামন্ত ব্যবস্থা উদ্ভবের কারণ কি ছিল আমরা এইটুখানি বলবো। সামন্ত ব্যবস্থা উদ্ভবের কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্যের মন্দা। বলেছে খ্রিস্টীয় 7ম শতকে ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মন্দা দেখা দিয়েছিল, ফলে এই সময় কৃষির গুরুত্ব বেড়েছিল। 2 হচ্ছে আঞ্চলিক রাজশক্তি আর নতুন রাজকর্মচারীর উত্থান। খ্রিস্টীয় 7ম শতকে আঞ্চলিক রাজশক্তির বাড়বাড়ন্ত ভারতের সামন্ত ব্যবস্থার উদ্ভবে সহায়ক হয়েছিল। রাজশক্তির অধীন উঁচু কর্মচারীদের ক্ষমতা বেড়েছিল। এরা সামন্ত রাজ রৌনিক নামে পরিচিত ছিলেন। রাজা ও কৃষকের মাঝেই রাজকর্মচারীগণ সামন্ত ব্যবস্থার সৃষ্টি করেছিলেন। 3 হচ্ছে বেতনের পরিবর্তে জমিদান। রাজা তার রাজকর্মচারীদের বেতনের পরিবর্তে অনেক সময় জমি দিতেন। ওই জমির সঙ্গে যুক্ত কৃষকদের কাছ থেকে যে রাজস্ব পাওয়া যেত তা ছিল ওই কর্মচারীর আয়, ফলে তিনি সামন্ত হয়ে উঠেছিলেন। 4 হলো পরাজিত রাজার রাজ্য। অনেক সময় যুদ্ধে জয়ী রাজা পরাজিত রাজাকে কর প্রদানের বিনিময়ে তার রাজ্য ফিরিয়ে দিতেন। পরাজিত রাজার রাজ্য করদ রাজ্য বা সামন্ত রাজ্যে পরিণত হতো।
8-এ 2-তে আছে মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা সংস্কার সম্পর্কে যা জানো লেখো, আর অথবাতে আছে টিকা লেখো ইক্তা ব্যবস্থা। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা সংস্কার, এটা রায়মার্টিনের 86 পৃষ্ঠায় রয়েছে। সুলতান মোহাম্মদ বিন তুগলুক তামার মুদ্রা বা পত্রিকা মুদ্রা কেন চালু করেছিলেন এইটা বলবো। সুলতান মোহাম্মদ বিন তুগলুকের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হলো প্রতীক মুদ্রার প্রচলন। অনেকে বলেন এই মুদ্রাগুলি ছিল তামার, আবার অনেকে বলে ব্রোঞ্জের। তার প্রতীক মুদ্রা প্রচলনের পরিকল্পনা ভালো হলেও এটি ব্যর্থ হয়। প্রতীক মুদ্রা প্রচলনের কারণ, সুলতানের প্রতীক মুদ্রা প্রবর্তনের কারণ প্রথমত বিভিন্ন বিদ্রোহ দমন, বিশাল সৈন্যবাহিনী, রাজধানী পরিবর্তন প্রভৃতি কারণে রাজকোষ শূন্য হয়ে পড়ে। এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য রৌপ্য মুদ্রার পরিবর্তে স্বল্প মূল্যে ধাতু মুদ্রা প্রবর্তনের পরিকল্পনা করেন। দ্বিতীয়ত, এই সময় সারা বিশ্বজুড়ে রৌপ্য সংকট সৃষ্টি হয়েছিল। ব্যর্থতার কারণ, সুলতান মোহাম্মদ বিন তুগলকের প্রতীক মুদ্রার প্রচলন 3 বছরের মধ্যেই ব্যর্থ হয়। এক হচ্ছে প্রতীক মুদ্রা যাতে জাল না করা যায় তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 2, ব্যবসায়ী এবং বণিকরা এই মুদ্রাগুলি নিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকার এই মুদ্রাগুলি প্রত্যাহার করে নেয় এবং এই মুদ্রাগুলির বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা প্রদান করে, ফলে রাজকোষের অনেক ক্ষতি হয়। আর ওর সাথে যেটা অথবা আছে টিকা লেখো ইক্তা ব্যবস্থা, এটা আমাদের বইয়ের 57 পৃষ্ঠায় আছে। এখান থেকে বলবে দিল্লি সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল, সেখানে শান্তি বজায় রাখারও দরকার ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইক্তা। ইক্তার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি বা ওয়ালি। ইক্তাগুলিকে ছোট বড় 2 ভাগে ভাগ করা হতো। ছোট ইক্তার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন, আর বড় ইক্তার শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো। সৈন্যবাহিনী দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি দায়িত্ব বড় ইক্তার শাসকদের নিতে হতো। ইক্তাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন। 8-এ 3-এ বলেছে সুফিবাদের জনপ্রিয়তার কারণ কী ছিল, অথবা টিকা লেখো আঞ্চলিক শিল্পকলা। সুফিবাদের জনপ্রিয়তার কারণ লিখব। 1 হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে সুফিবাদের সংস্পর্শে একাধিক মুসলিম শাসক ও অভিজাত ধর্মীয় ক্ষেত্রে সহনশীলতার আদর্শ গ্রহণ করেন। তাছাড়া হিন্দু মুসলিম উভয়ের প্রচেষ্টায় ওলা বিবি, বন বিবি, গাজী বাবা, মা শীতলা, সত্যপীর প্রভৃতি দেবদেবীর পূজা শুরু হয়। 2, সামাজিক ক্ষেত্রে সুফিবাদী আদর্শ সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে জাতপাতার ভেদাভেদের বেড়াজাল থেকে মুক্ত হওয়ার পথ দেখায়। 3, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে সুফি সাধকরা হিন্দিতে কবিতা এবং গানের মাধ্যমে তাদের কথা প্রচার করা, হিন্দি ভাষার সমৃদ্ধি প্রসার ঘটে, আঞ্চলিক ভাষার রচিত সাহিত্যের অগ্রগতি ঘটে। তো এইসব কারণের জন্য সুফিবাদ জনপ্রিয় হয়ে উঠেছিল। ওর সাথে অথবা আছে টিকা লেখো আঞ্চলিক শিল্পকলা। সুলতানি এবং মুঘল যুগে ভারতের নানা অঞ্চলে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। আঞ্চলিক শিল্পগুলির মধ্যে গুজরাট, বাংলা, দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্প বিখ্যাত। গুজরাটের স্থাপত্য শিল্পগুলি সাংস্কৃতিক মিলেমিশে নিদর্শন। এতে ইসলামীয়, হিন্দু এবং জৈন নির্মাণশৈলীর স্পষ্ট ছাপ দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল আহমেদাবাদের জামি মসজিদ। দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক হল একাধিক দুর্গ এবং দুর্গ শহর। গুলবর্গা দুর্গের অন্যতম উদাহরণ। বিদরের দুর্গ এবং প্রাসাদগুলিতে ইরানি ধাঁচের দেয়ালচিত্র দেখা যায়, যদিও এদের অধিকাংশই এখন ভেঙে গেছে। তবে পালিশ করা চুনের দেয়ালে সোনালি, লাল ও নীল রঙের অপূর্ব সব খোদাই কাজ এখনও বর্তমান। আহমেদনগরের চাঁদ বিবির প্রাসাদ একটি টিলার ওপর 8 কোণা ভিত্তির ওপর নির্মিত। বিজাপুরে মোহাম্মদ আদিল শাহ নির্মিত গোল গম্বুজ একটি সুন্দর স্থাপত্য কার্য। এর গম্বুজটি ভারতবর্ষের সবচেয়ে বড় গম্বুজ। কুতুবশাহী আমলের হায়দ্রাবাদের চারমিনার আঞ্চলিক স্থাপত্যের চমৎকার নিদর্শন। 8-এ 4 নম্বর আছে শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের পরিচয় দাও। এটা আছে রায়মার্টিনের 222 পৃষ্ঠায়। শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ ছিল কি ছিল? সপ্তদশ শতকে শিবাজি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই সময় ভারতে মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। বিভিন্ন কারণে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব শুরু হয়েছিল। 1 হচ্ছে শিবাজি বিজাপুরের সুলতানের অসুস্থতার সুযোগে বিজাপুরের বেশ কিছু অংশ দখল করেন। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য আফজল খানকে পাঠান, কিন্তু শিবাজি তাকে হত্যা করেন। শিবাজির ক্ষমতা বৃদ্ধি ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। 2, শিবাজি দুবার মুঘলদের বন্দরনগরী সুরাট লুণ্ঠন করেন।
ওর সাথে অথবা আছে টিকা লেখো মুঘল যুগের কৃষি সংকট, এটা আছে 220 পৃষ্ঠায়। মুঘল যুগের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। মুঘল যুগের শেষ দিকে বিভিন্ন কারণে কৃষি সংকট বেড়ে গিয়েছিল। কৃষি সংকটের কারণ এক হচ্ছে কৃষি নির্ভর জনসংখ্যার বৃদ্ধি। মুঘল যুগের শেষ দিকে ফসলের উৎপাদন বেড়েছিল, কিন্তু তার তুলনায় কৃষির উপর নির্ভরশীল মানুষের সংখ্যাও অনেকটা বেড়ে গিয়েছিল। দুই হচ্ছে মুঘল কর্তৃত্বের শিথিলতা। মুঘল সম্রাট ঔরঙ্গজেব দীর্ঘদিন দাক্ষিণাত্যে যুদ্ধ করেও সুদৃঢ় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। তখন দাক্ষিণাত্যের মুঘল মজহবদার রাজস্ব আদায়ের জন্য মারাঠা সর্দারদের সাহায্য নিত, অর্থাৎ ওইসব অঞ্চলে মুঘলদের নিয়ন্ত্রণ আলগা হয়ে গিয়েছিল। তিন হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। সপ্তদশ শতকে জিনিসপত্রের দাম বেড়েছিল। এই সময় মুঘল অভিজাতরা জমি থেকে তাদের আয় বাড়াতে চেয়েছিল। তারা জমিদার এবং কৃষকদের বেশি রাজস্ব দেওয়ার জন্য চাপ বাড়িয়েছিল। চার হচ্ছে কৃষক বিদ্রোহ। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি আর একদিকে বাড়তি রাজস্ব দেওয়ার চাপ, এর ফলে কৃষকরা ক্ষুব্ধ হয় এবং বিদ্রোহ ঘোষণা করে। অনেক সময় জমিদাররাও কৃষকদের বিদ্রোহে মদদ দেয়। কৃষি সংকটের ফল। মুঘলের যুগের শেষ দিকে কৃষি সংকটের ফলে কৃষক বিদ্রোহ হয়েছিল। আবার কোনো কোনো অঞ্চলে কৃষকরা রাজস্ব দিতে না পেরে গ্রাম ছেড়ে পালিয়ে যেত। তখন তাদের জমিতে চাষও হতো না, আবার রাজস্বও পাওয়া যেত না। দুই হচ্ছে এর ফলে জায়গিরদারি আর মনসবদারি সংকট সৃষ্টি হয়েছিল, যা মুঘল সাম্রাজ্যের পতনকে ডেকে এনেছিল। এবার 9 দাগের প্রশ্নতে আসে। এগুলোর একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 8 নাম্বার। এক বলেছে মুঘল স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। সূচনা। মুঘল যুগের স্থাপত্য শিল্পে ইন্দো সারাসেনীয় পার্শ্বিক প্রভৃতি শিল্পরীতির ছাপ পড়েছিল। বিভিন্ন মোগল সম্রাটের আমলে কম বেশি স্থাপত্য শিল্পের প্রসার ঘটে। এক হচ্ছে বাবরের আমলে। বাবর মাত্র 4 বছরের রাজত্বকালে আগ্রায় লৌহ দুর্গ, পানিপথে কাবুলিবাগ, সম্বলে জামি মসজিদ ছাড়াও ঢোলপুর, গোয়ালিয়র সহ বেশ কিছু জায়গায় প্রাসাদ ও মসজিদ নির্মাণ করেন। দুই হচ্ছে হুমায়ুনের আমলে। হুমায়ুনের আমলে রাজনৈতিক অস্থিরতার জন্যই মোগল স্থাপত্য শিল্পের খুব একটা অগ্রগতি ঘটেনি। 3 আকবরের আমলে। আকবরের আমলে ভারতীয় এবং পারসিক শিল্পরীতির সংমিশ্রণ ঘটেছিল। আকবরের আমলে নির্মিত উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি দেয়ানি খাস, যোধাবাই মহল, বুলান দরওয়াজা, জামি মসজিদ প্রভৃতি। 4 জাহাঙ্গীরের আমলে। জাহাঙ্গীরের আমলে আগ্রার নিকটে যমুনা নদীর বাম তীরে সম্রাট পত্নী নূরজাহানের পিতা ইতমাদ উদ্দৌলার সমাধি তৈরি হয় এবং সেকেন্দ্রায় আকবরের সমাধি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। 5 শাহজাহানের আমলে। মুঘল স্থাপত্যের স্বর্ণযুগের সূচনা ঘটে শাহজাহানের আমলেই। শাহজাহানের আমলে উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি দেয়ানি আম, দেয়ানি খাস, মতি মসজিদ, শীষমহল, বিশ্ববন্দিত তাজমহল। আর 6 হচ্ছে ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেবের আমলে 2টি শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি ছিল দিল্লি দুর্গের অভ্যন্তরে নির্মিত মতি মসজিদ আর জামি মসজিদ, যেটা লাহোরের বাদশাহী মসজিদ নামে পরিচিত। 9-2-তে আছে বৈষ্ণব ভক্তি আন্দোলনের প্রভাব লেখ। এটা রায়মার্টিন থেকে দিয়েছি। রায়মার্টিনের 180 পৃষ্ঠায় রয়েছে। খ্রিস্টীয় 16 শতকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রচার করেছিলেন শ্রী চৈতন্য। শ্রী চৈতন্যের নেতৃত্বে বৈষ্ণব ধর্ম ভক্তি আন্দোলন হিসাবে ছড়িয়ে পড়ে। ফলাফল 1 হচ্ছে ভক্তি আন্দোলনের জনপ্রিয়তা বৃদ্ধি। শ্রী চৈতন্য যে ভক্তি আন্দোলন প্রচার করেছিলেন তার ফলে বাংলায় বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বাংলায় হাজার হাজার মানুষ বৈষ্ণব ধর্মের অনুগামী হয়। সমাজে জাতিভেদ প্রথার হ্রাস পায়। শ্রী চৈতন্য এবং তার অনুগামী বৈষ্ণবরা জাতিভেদ মানতেন না। তাদের প্রচারের ফলে সমাজ থেকে জাতিভেদ পুরো দূর না হলেও অনেক কমেছিল। বাংলা ভাষা সাহিত্যের বিকাশ। শ্রী চৈতন্য বাংলা ভাষাতে ভক্তি প্রচার করেন। শ্রী চৈতন্যকে কেন্দ্র করে বাংলা ভাষায় তার জীবনী লেখা হয়। অনেক বৈষ্ণব কবি শ্রী চৈতন্যের জীবনী নিয়ে কাব্য লেখেন। এগুলিকে শ্রী চৈতন্য জীবনী কাব্য বলা হয়। কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন চৈতন্য চরিতামৃত। বাংলা সংস্কৃতিতে কীর্তনের জনপ্রিয়তা বৃদ্ধি। শ্রী চৈতন্যের আগেও কীর্তন গান ছিল। শ্রী চৈতন্যের কীর্তন গানের মাধ্যমে ভক্তিবাদ প্রচারের ফলে বাংলায় কীর্তনের ব্যাপক জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কীর্তন 2 ভাবে গাওয়া হতো, নাম কীর্তন এবং নগর কীর্তন। 9 দাগে 3-এর প্রশ্ন বলেছে সুলতানি যুগে মঙ্গল আক্রমণ প্রতিরোধে সুলতানদের ভূমিকা লেখো। সুলতানি যুগে মুঘল আক্রমণ প্রতিরোধে সুলতানদের ভূমিকা। মঙ্গলরা ছিল মধ্য এশিয়ার এক যাযাবর সম্প্রদায়ের অন্তর্গত যোদ্ধা। আমির খসরু মঙ্গলদের নৃশংস যোদ্ধা এবং যাযাবর বলে উল্লেখ করেছেন। মঙ্গলরা ছিলেন প্রচণ্ড সাহসী, রণনিপুণ, পারদর্শী যোদ্ধা। দিল্লি সুলতানি শাসনকালে ইলতুৎমিশের সময়কাল থেকে অজস্রকর মঙ্গলরা ভারত আক্রমণ করে। মঙ্গল আক্রমণ প্রতিরোধে দিল্লির সুলতানি শাসকগণ ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেন। মঙ্গল আক্রমণ প্রতিরোধে ইলতুৎমিশের ভূমিকা। মঙ্গলরা ছিল মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ যোদ্ধা জাতি।
মঙ্গলদের কাছ থেকে তারা খেয়ে খরিজমের শাসক জালাউদ্দিন মঙ্গবর্ণী উত্তর পশ্চিম পাঞ্জাবে এসে উপস্থিত হন এবং দিল্লিতে থাকার জন্য ইলতুৎমিশের কাছে সাহায্য এবং অনুমতি প্রার্থনা করেন। কিন্তু বিচক্ষণ ইলতুৎমিশ বুঝতে পারেন যে মঙ্গবর্ণীকে আশ্রয় দিলে মঙ্গল আক্রমণে দিল্লি বিপর্যস্ত হবে, তাই তিনি মঙ্গবর্ণীকে ভারত ত্যাগে বাধ্য করেন এবং দিল্লির শিশু সুলতানি সাম্রাজ্যকে মঙ্গল আক্রমণের হাত থেকে রক্ষা করেন। মঙ্গল আক্রমণ প্রতিরোধে সুলতান গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা। মঙ্গলরা 1221 খ্রিস্টাব্দ থেকে ভারতের উত্তর পশ্চিমে বারবার আক্রমণ করে। সুলতান গিয়াসউদ্দিন বলবন মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য অনেক রকম ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এক হচ্ছে দুর্গ সংস্কার। বলবন তবরহীন, ভাতিন্দা, সুনাম, সামানা, দীপালপুর দুর্গগুলি সংস্কার করেন। 2 সীমান্তের সৈন্য নিয়োগ। বলবন ভারতের সীমান্তে বিপাশা নদী বরাবর প্রচুর সৈন্য মোতায়েন করান। 3 দূত প্রেরণ। বলবন কূটনৈতিক চাল হিসাবে মঙ্গলদের কাছে দূত পাঠান। মঙ্গল আক্রমণ প্রতিরোধে আলাউদ্দিন খলজির ভূমিকা। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশ তথা দিল্লি সুলতানির শ্রেষ্ঠ সম্রাট। ভারতের সুলতানি শাসনের অন্যতম প্রধান সমস্যা ছিল মঙ্গল আক্রমণ। সুলতান আলাউদ্দিন খলজির সময় মঙ্গলরা দুবার দিল্লি আক্রমণ করে। আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ মোকাবিলার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেন। এক হচ্ছে বিশাল সৈন্যবাহিনী গঠন। মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য আলাউদ্দিন খলজি বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন। তার অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল 4,75,000। 2 হচ্ছে সিরি শহর নির্মাণ। আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেন। এছাড়া তিনি সৈন্যবাহিনীর রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায়ের নীতি নিয়েছিলেন। সৈন্যবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। মঙ্গল আক্রমণ প্রতিরোধে সুলতান মোহাম্মদ বিন তুগলুকের ভূমিকা। সুলতান মোহাম্মদ বিন তুগলুকের আমলেও মঙ্গলরা বারবার ভারত আক্রমণ করেছিল। মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য তিনিও নানা ব্যবস্থা গ্রহণ করেন। এক হচ্ছে সীমান্ত ঘাঁটি মজবুত করা। সুলতান মোহাম্মদ বিন তুগলুক ভারতে মঙ্গল আক্রমণ ঠেকানোর জন্য কালানৌর এবং পেশোয়ারে সীমান্ত ঘাঁটি মজবুত করেন। 2 হচ্ছে বিশাল সেনাবাহিনী গঠন। সুলতান মোহাম্মদ বিন তুগলুক প্রায় 4 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেছিলেন। 3 রাজধানী স্থানান্তর। তিনি রাজধানীকে নিরাপদে রেখে মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করার জন্য দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিলেন। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।